হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম অধ্যায় আছে আন্তর্জাতিক সম্পর্ক, তো সেই অধ্যায়টা আজ শুরু করব। তো আশা করি এর আগের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। আর এই অধ্যায়েতেও তোমাদের কয়েকটা কথা বলে রাখি। এই অধ্যায়ে যত রকমের প্রশ্ন পরীক্ষায় আসে সব প্রশ্নই আলোচনা করা হবে, শুধু ধৈর্য সহকারে দেখবে। এবং এই চ্যাপ্টারটা যে কমপ্লিকেটেড চ্যাপ্টার বা খুবই কঠিন চ্যাপ্টার, সেটা অনেকটা সহজ হয়ে যাবে। দেখো, আজকে আমরা মূলত তোমাদের যে প্রথম অধ্যায় আছে সেই অধ্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক, তো সেটাই নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো দেখো, এবার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা পড়ার আগে আন্তর্জাতিক সম্পর্কে কয়েকটা জিনিস জানা দরকার। দেখো, তোমাদের ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের দুটো ভাগ আছে। এক হচ্ছে আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক, আর আছে সংবিধানের পার্ট আছে। সংবিধানের পার্টে মূলত তোমাদের ওই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যে অধ্যায়গুলো আছে সেগুলো, আর আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশন, এই দুটো ভাগ আছে। তো সিলেবাস যদি ঠিকঠাক করে জেনে থাকো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আর তোমাদের এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় 8 নম্বরে একটা বড় প্রশ্ন আসেই আসে। তো চলো আজকের যে বিষয় আছে সেটা আলোচনা করি। দেখো, সবার প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কি। তো আন্তর্জাতিক সম্পর্ক যদি সহজ কথায় বলি, তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, মানে কয়েকটা রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে কি বলা হয় না আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, আন্তর্জাতিক সম্পর্ককে বোঝার জন্যে তুমি এটা ভাবো যে তুমি কোনো একটা গ্রামে বা শহরে বাস করো। সেখানে দেখবে তোমরা যখন বাস করো তখন আশেপাশে বিভিন্ন মানুষের সঙ্গে তোমাদের চেনা পরিচয় থাকে। তো আন্তর্জাতিক সম্পর্ককে বুঝতে গেলে সবসময় নিজের প্লেস অনুযায়ী কল্পনা করবে, দেখবে বুঝতে পেরে যাবে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা অনেক আছে, ঠিক আছে। আন্তর্জাতিক সংজ্ঞার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। তো অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে যে সংজ্ঞাটা লেখা বা যেটা লিখবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো কী বলছে দেখো, উপরোক্ত সংজ্ঞাগুলি মানে আন্তর্জাতিক সম্পর্কের অনেক সংজ্ঞা আছে। প্রশ্ন হচ্ছে কেন অনেক সংজ্ঞা আছে। তার কারণ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা হচ্ছে খুবই পরিবর্তনশীল বিষয়। আন্তর্জাতিক সম্পর্ক খুব বেশি পরিবর্তন হয়, মানে ও একটা টাইম স্থির থাকে না। তো এক্সাম্পলের জন্যে সম্পর্ক দেখো, তোমাদের এই সংজ্ঞাটা বুঝলে অনেক কিছু বুঝে যাবে। তার আগে দেখো যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা কেন এত বেশি। দেখবে অনেকে মানে অনেক রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সংজ্ঞা দিয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিয়েছে, কিন্তু প্রত্যেকটা পড়ে তোমার মনে হবে যে ঠিক, এটা ঠিক। তো ওই জন্যেই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা এখনও পর্যন্ত গ্রহণযোগ্য সংজ্ঞা তো আসেনি, তবে যে সংজ্ঞাটা পড়লে মোটামুটি হয়ে যাবে সেটা হচ্ছে এইটা। তো তার আগে জানতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কে এত সংজ্ঞা কেন, আর আন্তর্জাতিক সম্পর্ক কেন এত পরিবর্তনশীল বিষয়। দেখো, তোমাদের একটা এক্সাম্পল নিই। ধরো, তোমরা জানো যে 1971 সালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। ভারত আর পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করি, দেখো তাহলে বুঝতে পেরে যাবে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধতে মূলত বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। তো তখন আন্তর্জাতিক সম্পর্ক মানে পাকিস্তান এবং ভারত এর মধ্যে কীরকম সম্পর্ক ছিল। মনে রাখবে, পাকিস্তান আর ভারতের মধ্যে সম্পর্ক সবসময় খারাপ। তো আমি একটা কনটেক্সট নিচ্ছি, ধরো আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা 1971 সালে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো ছিল, ঠিক আছে। তোমরা জানো যে যখন 1971 সালে যুদ্ধ হয় ভারত পাকিস্তানে, তখন আমেরিকা অনেকভাবেই পাকিস্তানকে যুদ্ধে সাহায্য করেছিল। এটা 1971 সালে। 1971 সালে ভালো করে কনটেক্সটটা বলবো। 1971 সালে আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো ছিল। আবার ধরো এই এখন 2021 সাল, 2021 সালে দেখা যাবে তখন 1971 সালে, এটা মুছে দিচ্ছি, 1971 সালে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল ভালো, আর ভারতের সঙ্গে সম্পর্ক ছিল খুবই খারাপ।
তেমন একটা ভালো সম্পর্ক ছিল না 1971 সালে। এবার কথা বলছি 2021 সালে। 2021 সালে আমেরিকার সঙ্গে তুমি যদি সম্পর্ক দেখো পাকিস্তানের, তো খুব একটা ভালো নয়। পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো নয়। এবার তুমি যদি উল্টো দিকে দেখো যে ভারতের সঙ্গে পাকিস্তানের এই আমেরিকার সম্পর্ক মোটামুটি এখন খুবই ভালো। তো ভালো করে দেখো, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুও পাল্টে যায়। ঠিক আছে, এখন কেন এরকমটা হলো যে 1971 সালে আমেরিকার সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভালো ছিল, ভারতের সঙ্গে ভালো ছিল না, অথচ 2021-এ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো? তার কারণ হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট মানে জাতীয় স্বার্থ। মনে রাখবে, প্রতিটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে শুধুমাত্র জাতীয় স্বার্থের জন্য। ঠিক আছে, আমাদের যেমন স্বার্থ থাকে তেমনি একটা দেশের যখন স্বার্থ থাকে তখন তাকে বলা হয় জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ তোমাদের সিলেবাসে আছে, পড়াবো, কোনো প্রবলেম হবে না। তো এটা থেকে এটা বুঝতে পারলে যে আন্তর্জাতিক সম্পর্ক অনেক বেশি পরিবর্তনশীল বিষয়। ঠিক আছে, কার সঙ্গে কার সম্পর্ক ভালো থাকবে সেটা ডিপেন্ড করবে জাতীয় স্বার্থের উপর, ন্যাশনাল ইন্টারেস্টের উপর। তো ওই জন্য বললাম খুবই ডাইনামিক সাবজেক্ট হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্ক। ওই জন্য আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দেওয়া বড় মুশকিল হয়ে যায়, কেননা এ পরিবর্তনশীল হয়ে রয়েছে। 2021 সালে তুমি দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্ক এরকম, এই আন্তর্জাতিক সম্পর্ক পাল্টে যেতে পারে 2050 সালের মধ্যে। 2050 সালের মধ্যে পৃথিবী অনেক পাল্টে যাবে, তেমনি ইন্টারন্যাশনাল রিলেশন বা আইআরও অনেকটা পাল্টে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো আমি ঠিক কী বলতে চাইলাম। এবার দেখো সংজ্ঞা পড়ি, চলো। তো কী বলছে দেখো, বলছে উপরোক্ত সংজ্ঞাগুলির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কে একটি সংজ্ঞা নির্দেশ করা যেতে পারে। কি না, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এবার সেই সম্পর্ক আর্থিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, বিভিন্ন রকমের সম্পর্ক। আচ্ছা, অরাষ্ট্রীয় সংস্থা মানে নন স্টেট অ্যাক্টর। অরাষ্ট্রীয় সংস্থা কি তোমাদের পরে বলবো। ও প্রতিষ্ঠান। ক্ষমতা, তোমাদের এই চ্যাপ্টারেই বিষয় আছে, এই অধ্যায়ে ক্ষমতা সম্পর্কে ডিটেলে একটা প্রশ্ন আসে তোমাদের প্রায় পরীক্ষায়, যে ক্ষমতা কি এবং ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি লেখো। তো সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে একটা বিষয়। রাজনৈতিক মতাদর্শ। রাজনৈতিক মতাদর্শ মানে কীরকম, যেমন উদারনীতিবাদ তোমাদের অধ্যায়ে আছে, মার্ক্সবাদ, সমাজবাদ, তারপরে পুঁজিবাদ, এগুলো কি রাজনৈতিক মতাদর্শ। যুদ্ধ ও শান্তি, দেখো এগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ মানে কি, অস্ত্র কমানো। আধুনিক যুগে এটা একটা বিরাট বড় ইস্যু, যে মানে তোমাদের যে ইউএনও আছে, পড়াবো আস্তে আস্তে বুঝে যাবে, ইউএনও আছে, তার সবথেকে বড় একটা উদ্দেশ্য হচ্ছে নিরস্ত্রীকরণ, এবং এই নিরস্ত্রীকরণের উপরে বিভিন্ন সন্ধিও আছে। ঠিক আছে, আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সংগঠন মানে কি, ইউএন, ঠিক আছে, ইউনেস্কো, তারপরে এই যে WTO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো কি আন্তর্জাতিক সংগঠন। স্বার্থগোষ্ঠী, বিভিন্ন স্বার্থগোষ্ঠী আছে জানো। জনমত, প্রচার, কূটনীতি, ডিপ্লোম্যাটিক, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, বিশ্ব পরিবেশ প্রভৃতি মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে কে না আন্তর্জাতিক সম্পর্ক। তো আশা করি আন্তর্জাতিক সম্পর্কের মোটামুটি ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক ক রকমের হতে পারে। ধরো ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, বিভিন্ন রকমের সম্পর্ক আছে। পলিটিক্যাল রিলেশন আছে, মানে রাজনৈতিক সম্পর্ক আছে, আর্থিক সম্পর্ক আছে, ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্ক আছে। ঠিক আছে, তো কত রকমের হতে পারে। ইন্টারেস্টিং বিষয় এটা দেখো সন্ত্রাসবাদও হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। কথা হচ্ছে কেন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, তার প্রধান কারণ হচ্ছে যে সন্ত্রাসবাদ এমন একটা বিষয় যেটা কোনো একটা দেশ হ্যান্ডেল করতে পারবে না। সন্ত্রাসবাদকে হ্যান্ডেল করতে গেলে পৃথিবীর সব দেশকেই একসঙ্গে কাজ করতে হবে। তারপর দেখো বিশ্ব পরিবেশের মধ্যে কি পড়বে, বিশ্ব উষ্ণায়ন একটা বিরাট বড় সমস্যা, ওজন গহ্বর বিরাট বড় একটা সমস্যা। এখন বিশ্ব উষ্ণায়ন কমাতে চাইলে ভারত একা পারবে না, আমেরিকা চাইলে একা পারবে না। তো এগুলো এমন বিষয় যেগুলোকে সলভ করতে গেলে প্রত্যেকটা দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, কোনো একটা দেশ পারবে না। তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের দরকার হয়ে পড়ে। তো আশা করি বুঝতে পেরেছি যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা কী। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে জানিও।
যে কোনো প্রবলেম আছে কিনা বুঝতে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতিক আন্তর্জাতিক রাজনীতি মধ্যে কি কোনো পার্থক্য আছে? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স? তো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি কোনো ডিফারেন্স আছে বা পার্থক্য আছে? তো হ্যাঁ আছে। দেখো এটাকে কিভাবে তোমাদের প্রশ্ন আসে যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। তো দেখো আন্তর্জাতিক সম্পর্ক ক রকমের হতে পারে। এক তো আন্তর্জাতিক সম্পর্ক যদি বলি তাহলে করে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতি হতে পারে, মানে পলিটিক্যাল রাজনৈতিক সম্পর্ক হতে পারে। কোনো একটা দেশের সঙ্গে, ভারতের সঙ্গে আমেরিকার রাজনৈতিক সম্পর্ক আছে, ঠিক আছে। দুই হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের কথা বলছি, ঠিক আছে। 3 নম্বর দেখো সাংস্কৃতিক সম্পর্ক হতে পারে, সাংস্কৃতিক বা সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক হতে পারে। আচ্ছা, তো আন্তর্জাতিক সম্পর্ক খুব ব্রড বিষয়, ঠিক আছে। এখানে মানে দুটো স্টেটের মধ্যে, দুটো রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক মানে রাজনৈতিক সম্পর্ক আছে, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আছে, আবার সাংস্কৃতিক সম্পর্ক আছে, এবং আরও অনেক, যেমন ডিফেন্স রিলেশন, কূটনৈতিক সম্পর্ক আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের রিলেশন আছে। তো এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক অনেক বড় বিষয়। আর আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কেরই একটি পার্ট। ভালো করে বুঝবে, আন্তর্জাতিক সম্পর্ক বিরাট বড় ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখানে বললাম বিশ্ব সমস্যা। বিশ্ব সমস্যা মানে কি? বিশ্বের যেসব সমস্যা নিয়ে আলোচনা। বিশ্ব সমস্যা কি বললাম এক্ষুনি, যে সন্ত্রাসবাদ, এটা একটা বিশ্বের সমস্যা, এটা কোনো একটা দেশের সমস্যা নয়। তারপরে বিশ্ব পরিবেশ, এখন যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীর যে উষ্ণতা বাড়ছে, ঠিক আছে। তো এরকম মানে অনেক রকমের বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে, বা আন্তর্জাতিক সম্পর্কের পরিধিটা অনেক ব্যাপক, অনেক বড়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কেরই একটা দিক, সেটা হচ্ছে কি রাজনৈতিক, সেইটাকে নিয়ে আলোচনা করে। ওকে, আন্তর্জাতিক রাজনীতি কি নিয়ে আলোচনা করে না, আন্তর্জাতিক সম্পর্কেরই একটা দিক, যেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, ঠিক আছে। তো আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি সমার্থক শব্দ নয়, ঠিক আছে। এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে, এবং তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসে যে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও তোমাদের একটু আগে দেখে দিয়েছি এর আগের স্লাইডে। আর এখন আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি যে মূল বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে বুঝতে পেরেছো? এখন ভালো করে দেখো, পরীক্ষার হলে তোমাদের যখন প্রশ্নটা আসবে তখন তো এরম দিকে লিখলে হবে না, না, ঠিক আছে। এখন কোন রাষ্ট্রবিজ্ঞানী কি বলেছে সেইটাই লিখতে হবে। যখন আমি জেনারেলি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, তো তোমরা এরকম বুঝালে হবে না গো। পরীক্ষার হলে তখন কি করতে হবে না, কোনো একজন রেফারেন্স দিতে হবে যে হ্যাঁ এই ব্যক্তি বলেছে যে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী, তো সেটাই পড়লে হয়ে যাবে। দেখো, তো পরিধিগত পার্থক্য, পরিধিগত পার্থক্য মানে কি, যে বিষয়টা কত ব্রড, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, যেটা বুঝেছি সেটাই এখানে আছে। দেখানো, আন্তর্জাতিক রাজনীতির আলোচনা ক্ষেত্রের পরিধি অনেক অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রের পরিধি অনেক ব্যাপক। পরিধি মানে কি, এরিয়া, ঠিক আছে। আন্তর্জাতিক সম্পর্ক যদি একটা বৃত্তের মধ্যে দেখায়, এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, তো তারই একটা পার্ট, তারই একটা এরকম হাফ পার্ট ধরো বললাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এরকম বৃত্তের একটা এইটুকু অংশ, এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক রাজনীতি। তারপর দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বহু ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, যেটা তোমাদেরকে বললাম, বহু বিষয় নিয়ে। যেমন দেখো রাজনৈতিক, কূটনৈতিক বিষয়গুলি যেমন এর আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ সংক্রান্ত, যেটা তোমাদেরকে বললাম এক্ষুনি, এবং অন্য বিষয়ও তার আলোচনা ক্ষেত্রের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো যে আন্তর্জাতিক সম্পর্ক কত বিষয় নিয়ে আলোচনা করে। তাছাড়া অরাজনৈতিক বিষয়গুলি ও এর অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত না, আন্তর্জাতিক সম্পর্কে। এবার দেখো, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি
কেবল রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার পক্ষপাতী। আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র দুটো স্টেটের মধ্যে বা বিভিন্ন স্টেটের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্ক নিয়ে তা মাথা ঘামায় না। দেখেছো, জেনারেল কথাবার্তা। এবার দেখো, এবার এটা তো জেনারেল বিষয়, এটা ভালো করে বুঝবে, এটা জেনারেল বিষয়টা তুমি নিজের ভাষায় লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। পরীক্ষার হলে যদি তুমি নিজের ভাষায় লেখো যে এরকম এরকম বিষয়, তো কোনো প্রবলেম হবে না। এবার দেখো এই বিষয়ে কোন রাষ্ট্রবিজ্ঞানী কি বলেছে, রেফারেন্স তোমাকে দিতেই হবে, রেফারেন্স না দিলে তুমি পরীক্ষায় নাম্বার পাবে না। তো দেখে নাও, সব থেকে গুরুত্বপূর্ণ রেফারেন্স দিয়েছে কে এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে? পামার ও পারকিন্স। এদের মানে যদি কারণ না দাও তো এই পামার ও পারকিন্সের রেফারেন্সটা অবশ্যই দিও, যে তারা কি বলেছে দুটো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য আছে। কি বলেছেন? আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্ক অনেক বেশি ব্যাপক। দেখেছো, কারণ রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় ধরনের বিষয় নিয়ে আলোচনা করে কে? না, আন্তর্জাতিক সম্পর্ক। তারা আন্তর্জাতিক সমাজের রাজনীতিকে আন্তর্জাতিক রাজনীতি বলে চিহ্নিত করে, আন্তর্জাতিক সমাজের রাজনীতিকে, আন্তর্জাতিক সমাজ বা আন্তর্জাতিক সম্পর্ক একই বিষয়, রাজনীতিকেই মানে আন্তর্জাতিক সম্পর্কেরই একটা বিষয় রাজনীতি, তাই সেটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বলে চিহ্নিত করেছেন। এবার দেখো আর একটা রাষ্ট্রবিজ্ঞানী কি বলেছে। তোমরা দুটো রেফারেন্স দিতে পারলে ভালো, কিন্তু পামার ও পারকিন্সের রেফারেন্স তো তোমাদের দিতেই হবে, এটা জেনারেল কথাবার্তা। এবার দেখো হলস্টি কি বলেছে। হলস্টির মতে আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি থেকে শুরু করে, পররাষ্ট্রনীতি কি তোমাদের বুঝিয়ে দেবো, পররাষ্ট্রনীতি নিয়ে পুরো একটা অধ্যায় তোমাদের ক্লাস 12-এ দেওয়া আছে। শুরু করে রাজনৈতিক প্রক্রিয়া, আন্তর্জাতিক নীতিবোধ, আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক পর্যটন, মানবজাতির কল্যাণ সাধনের নানাবিধ উপায় প্রভৃতি নিয়ে আলোচনা করে কে? না, আন্তর্জাতিক সম্পর্ক। অন্য রকমের ডেফিনেশন দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে সবাই একই কথা বলছে কিন্তু ভাষাটা আলাদা। কিন্তু সরকারকৃত গৃহীত নীতি ও কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি আন্তর্জাতিক রাজনীতি বিচার বিশ্লেষণ করে থাকে। সরকার যখন কোনো ডিসিশান নেয় তখন বেশিরভাগ ডিসিশান সে পলিটিক্যালি নেয়, তো সেই পলিটিক্যাল বা রাজনৈতিক বিষয়গুলো তো আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করে, সেটাই বলছে। তাই পামার ও পারকিন্স অত্যন্ত সঠিকভাবে আন্তর্জাতিক রাজনীতিকেই আন্তর্জাতিক সম্পর্ক সূচির একটি অংশ বলে চিহ্নিত করেছেন। বললাম, আমি তোমাদের এটা আগে বলে দিয়েছি, কিন্তু রেফারেন্স দিয়ে বলতে হবে তোমাদের পরীক্ষার হলে, যে পামার ও পারকিন্সের রেফারেন্স অবশ্যই মনে রাখবে। তারপর দেখো আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের পার্থক্য নিরূপণ করতে গিয়ে CF আলজর বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, অর্থনীতি, আইন, যোগাযোগ ব্যবস্থা, সংগঠন, বিশ্বযুদ্ধ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। এক একজন এক এক রকমের ডেফিনেশন দিয়ে, কিন্তু বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি হলো আন্তর্জাতিক রাজনীতির বিবেচ্য বিষয়। তাই আন্তর্জাতিক রাজনীতিকেই তিনি আন্তর্জাতিক সম্পর্কের একটি উপ আলোচনা ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছেন। একই কথা বলছে, ভুলে ফেল। তোমরা কারোর রেফারেন্স না দিলে, বারবার করে বলছি, ধর পরীক্ষার হলে কারোর রেফারেন্স দিলে না, তো পামার ও পারকিন্সের রেফারেন্স তো দেবেই দেবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরে গেছো এখানে। এটা পরিধিগত পার্থক্য। এবার দেখো আলোচনা ক্ষেত্রের পার্থক্য। আলোচনা ক্ষেত্রের পার্থক্য মানে কি বলতো? আলোচনা ক্ষেত্রের পার্থক্য মানে যে আন্তর্জাতিক সম্পর্ক কি কি বিষয় নিয়ে আলোচনা করে, আন্তর্জাতিক রাজনীতি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে। বাস্তববাদী তত্ত্ব কি? তোমাদের যখন আন্তর্জাতিক বিষয়ের বিভিন্ন যে তত্ত্ব আছে, যেমন আদর্শবাদ আছে, তারপরে বাস্তববাদ আছে, ঠিক আছে, বিভিন্ন যে তথ্য আছে আন্তর্জাতিক সম্পর্কে, ইন্টারন্যাশনাল রিলেশনের বিভিন্ন যে থিওরি আছে, তখন যখন পড়াবো তখন বই যাবে বাস্তববাদ। তো মনে রাখবে বাস্তববাদের তত্ত্ব সব থেকে বড় প্রবক্তা হচ্ছে মর্গেনথাউ। মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত ক্ষমতার লড়াইকে বোঝাতে চেয়েছেন। মনে রাখবে বাস্তববাদীদের তত্ত্বর মূল বক্তব্য হচ্ছে এটাই, যে প্রত্যেকটা রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাকে আয়ত্ত করা। তো এক্ষেত্রে একটা রিলেশন মনে রাখবে, প্রত্যেকটা রাষ্ট্র কেন ক্ষমতা, একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছি, দেখো এই ট্রায়াঙ্গেলটা বুঝলে মর্গেনথাউ কি বলছে সেটা বলার চেষ্টা বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা রাষ্ট্রের কি থাকে না, জাতীয় স্বার্থ থাকে। জাতীয় স্বার্থ মানে কি? দেখো প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বার্থ থাকে, আর তোমরা জানো
স্বার্থ ছাড়া অনেকক্ষণ সময় বলে না যে স্বার্থ ছাড়া মানুষ কোনো কাজ করে না, তো ঠিক একইভাবে রাষ্ট্রেরও স্বার্থ থাকে, তাকে বলা হয় জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ তোমাদের বিষয় আছে তখন পড়াবো। তো একটা রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ আছে, জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ একে গেইন করতে গেলে, একে মানে তার জাতীয় স্বার্থকে পূরণ করতে গেলে সেই রাষ্ট্রের দরকার ক্ষমতা। ঠিক আছে, দেখো এর মধ্যে একটা রিলেশন আছে, যে রাষ্ট্রের যত বেশি জাতীয় স্বার্থ সেই রাষ্ট্রকে তত বেশি ক্ষমতা কি করতে হবে না আয়ত্ত করতে হবে। আর ক্ষমতাকে আয়ত্ত করতে গেলেই কনফ্লিক্ট হবে, দ্বন্দ্ব হবে। এটা একটা বিরাট বড় মানে ট্রায়াঙ্গেল, মনে রাখবে ট্রায়াঙ্গেলটা সবসময় মনে রাখবে যে প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় স্বার্থ আছে, সে যদি তার জাতীয় স্বার্থ বাড়াতে চায় তাহলে সে বাড়াতে পারবে না যতক্ষণ না সে ক্ষমতাকে আয়ত্ত করতে পারবে। আর ক্ষমতাকে আয়ত্ত করতে গেলেই কনফ্লিক্ট শুরু হবে, দ্বন্দ্ব শুরু হবে। এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়। আন্তর্জাতিক সম্পর্কে যখনই পড়বে তখন দ্বন্দ্ব থাকবেই থাকবে। কাদের মত না বাস্তববাদী তত্ত্ব যে মর্গেনথাউ আছে তার মত। তো বুঝতে পেরেছো? তো এখানে সেটাই বলেছে, আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত ক্ষমতার লড়াইকে বোঝায়। প্রত্যেকটা রাষ্ট্র চেষ্টা করছে ক্ষমতাকে দখল করার। অন্যভাবে বলা যায়, এবার দেখো অন্যভাবেই মর্গেনথাউর বিষয়টাকে কিভাবে আলোচনা করছে। আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা। বাস্তববাদী তত্ত্বের মূল কথা হচ্ছে ক্ষমতা, বিরোধ ও সংঘর্ষ নিয়ে আলোচনা করে। ভালো করে বুঝবে, আন্তর্জাতিক রাজনীতি কী নিয়ে আলোচনা করে? মূলত ক্ষমতা নিয়ে আলোচনা করে, জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করে। কেননা ক্ষমতার সঙ্গে রিলেশন আছে কার? জাতীয় স্বার্থ। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আরও ভালো করে বুঝতে, ধরো ভারতের একটা বিরাট বড় জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট আছে কি না তার দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে ঠিক রাখা। এবারে অভ্যন্তরীণ সুরক্ষা মানে কি? ধরো মানে কোনো বাইরের দেশ যখন ভারতকে আক্রমণ করবে তখন ভারতের অনেক ক্ষতি হতে পারে। তো এটা একটা ন্যাশনাল ইন্টারেস্ট যে ভারতকে মানে ভারতে যা কিছু হয়ে যাক না কেন ভারতের তার নিজের যে ক্ষেত্রফল আছে সেটাকে কী করতে হবে? রক্ষা করতে হবে। এখন এটাকে রক্ষা করার জন্য ভারতকে কী করতে হবে? ক্ষমতা দেখাতে হবে। তার আর্মি থাকা দরকার, তার বায়ুসেনা থাকা দরকার, তার আকাশবাহিনী থাকা দরকার। যত ক্ষমতা বাড়াবে, আর ক্ষমতা বাড়ালেই দ্বন্দ্ব হবে, তাই না? তো সেটাই বলছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে বলতে সহযোগিতা ও প্রতিযোগিতা, দেখো সব রকমের বিষয়ের মধ্যে চলে আসে, শত্রুতা ও মিত্রতা, সংঘর্ষ, সমন্বয় প্রভৃতিকে বোঝায়। বস্তুত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা, দেখো এই সংজ্ঞাটাকেই ভেঙেছে, কিন্তু এই সংজ্ঞাটাকেই তোমরা নিয়ে যদি কিচ্ছু না মনে রাখতে পারি, সংজ্ঞাটাকে মর্গেনথাউ সংজ্ঞাটাকে মনে রাখলেই আলোচনার বিষয়বস্তু ক্ষেত্রে পাঠ্যক্রমটা লিখতে পারবে। শুধু এই 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 যে তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের এই মানে রাজনীতির যে সংজ্ঞা আছে, আন্তর্জাতিক সম্পর্কের যে সংজ্ঞা, দেখুন এখানে কি বলেছে প্রথমে? প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষ, এই যে সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক যেমন আলোচনা করে তেমনি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, এখানে আছে সহযোগিতা, মিত্রতা, এখানে মিত্রতা আছে। দেখো প্রথমে প্রতিযোগিতা এখান থেকে নিয়ে নিয়েছে, এখানে এই যে বা প্রতিদ্বন্দ্বিতা, এখান থেকে সংঘর্ষ নিয়ে নিয়েছে, সংঘর্ষ, এটাই বোঝানোর চেষ্টা করছে। মিত্রতা ও সমন্বয় সাধনের বিষয়গুলিও তার আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত। সুতরাং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের কোন কোন দিক আলোচনা করা হবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির যথেষ্ট পার্থক্য রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, সুতরাং বলা যায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু যথেষ্ট ব্যাপক হলেও আন্তর্জাতিক রাজনীতি বিষয়বস্তু সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ। এক্স্যাক্টলি, আন্তর্জাতিক সম্পর্ক বহু বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক দুটো রাষ্ট্রের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলি নিয়েই আলোচনা করে। তবে একথা সত্য যে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশ বলে বিবেচিত হলেও এই অংশটিকেই আন্তর্জাতিক সম্পর্কের সর্বপ্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে চিহ্নিত করা যায়। বিভিন্ন অংশ আছে আন্তর্জাতিক সম্পর্কের, বিভিন্ন অংশ আছে, তার মধ্যে আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পেরে গেছো এই কোশ্চেনটা মিনিং কি। তো এখানে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো পরে কি আচ্ছা, তো এবার দেখো আলোচনা করব কি একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। তোমাদের পরীক্ষায় এটা ওই প্রশ্নটাও আসে যে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা কি। বিকাশ ধারা মানে কি?
আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়টা, এটা তো আর একদিনে উদ্ভব ঘটেনি। তো এর উদ্ভবের পিছনে অনেক সময় লেগেছে, অনেক ঘটনা আছে যেগুলো আন্তর্জাতিক সম্পর্ক যে বিষয়টা একে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। তো সেটা কিভাবে, সেটাই বোঝার বিষয়। দেখো কি বলছে, আধুনিককালে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়েছে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর। এক্স্যাক্টলি, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয় হিসাবে গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। যে উইডো উইলসন তোমাদের 14 দফা নীতি দিয়েছিল, তারপর থেকেই মূলত মনে করা হয় যে আন্তর্জাতিক সম্পর্ক একটা স্বতন্ত্র বিষয় হয়েছে। অবশ্য বহু আগে অনেক বিখ্যাত লেখক তাদের রচনায় আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কিছু মৌলিক চিন্তাভাবনার কথা তুলে ধরেছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো চীনের ম্যানসিয়াস, ভারতের কৌটল্য, ইতালির ম্যাকিয়াভেলি, আরও নাম নিতে পারো। ঠিক আছে, যেমন অ্যারিস্টটল, যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় বা রাজনীতির জনক বলা হয়, প্লেটো, এইসব বড় বড় রাজনৈতিক দার্শনিকেরাও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মোটামুটি আলোচনা করেছিল। তো মূলত আজকে সেই বিষয়ে আলোচনা করব যে কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক একটা স্বতন্ত্র বিষয় হিসাবে উঠে আসে। প্রথম পয়েন্ট দেখো, জাতিরাষ্ট্রের উদ্ভব ও আন্তর্জাতিক সম্পর্ক। জাতিরাষ্ট্র কি? দেখো, জাতিরাষ্ট্র খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেটা মূলত ক্লাস 11-এ ছিল। ঠিক আছে, তো কিছুটা বুঝিয়ে দেবো। দেখো, পণ্ডিতদের মতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তির ফলে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানে কি? আগে তো রাজতন্ত্র ছিল পৃথিবীতে, না? আগে রাজারা পৃথিবীকে শাসন করতো বিভিন্ন, এবং এরিয়া ফিক্স ছিল। ঠিক আছে, এখন দেখবে তুমি ভারতের যে এরিয়া, যবে থেকে ভারত স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তখন থেকে ভারতের এরিয়া মোটামুটি একই আছে। কিন্তু আজ থেকে যদি তুমি 500 বছর বা 1000 বছর আগে চলে যাও, তখন দেখবে যে রাজার ক্ষমতা বেশি তার রাজ্যের ক্ষেত্রফল অনেক বেশি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আধুনিক রাষ্ট্রের উৎপত্তির ফলে একটা বিরাট বড় পরিবর্তন সমাজে দেখা গেছে। এই কারণে 1648 খ্রিস্টাব্দকে এক বিশেষ সন্ধিক্ষণ বলে চিহ্নিত করা যেতে পারে। এখন 1648 খ্রিস্টাব্দে কী হয়েছিল যেকে বিশেষ সন্ধিক্ষণ বলছে? দেখো, সেটা বলা আছে 1648 খ্রিস্টাব্দে, মনে রাখবে তোমাদের, খুব একটা গুরুত্বপূর্ণ ওয়েস্টফেলিয়া চুক্তি বলে একটা চুক্তি হয়েছিল। কি, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তার আগে রাষ্ট্র ব্যবস্থা যে ছিল না তা নয়, তবে প্রাচীন গ্রিস, চীন, ভারত ও মিশরে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তাকে কোনোভাবেই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলা যায় না। যাকে আমরা খণ্ডকেন্দ্রিক সার্বভৌম জাতি রাষ্ট্র বলছি, তার উৎপত্তি ঘটে 1648 খ্রিস্টাব্দে। 1648 খ্রিস্টাব্দে কী হয়েছিল দেখো, আমি বলে দিই, ভালো করে দেখো। এটা একটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1648 খ্রিস্টাব্দে ইউরোপে, মূলত ইউরোপে, ঠিক আছে, ইউরোপ থেকেই আধুনিক মানে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়। ইউরোপে 1648 খ্রিস্টাব্দে কী হয়েছিল না, ইউরোপে যখন মধ্যকালীন ইতিহাস চলছিল বা মধ্যকালীন কাল ছিল, মধ্যকালীন, ঠিক আছে, মানে মধ্যকালীন ইতিহাস বা মিডিয়েভেল ওয়ার্ল্ড, তখন কি ছিল না, ইউরোপে রোমান সাম্রাজ্য ছিল। ঠিক আছে, রোমান সাম্রাজ্য, ঠিক আছে। আচ্ছা, আর ছিল রোমান চার্চ। তো প্রত্যেকটা রাষ্ট্রকে, যত মানে রাষ্ট্র বলাও ভুল হবে তখনকার দিনে, যে রাজারা ছিল, যেমন ফ্রান্স ছিল, ঠিক আছে, জার্মানি ছিল, তো এগুলো বিভিন্ন তখনকার দিনে কি ছিল না, এখানে বিভিন্ন রাজা থাকতো, রাজতন্ত্র ছিল, আর জার্মানিতেও রাজতন্ত্র ছিল। কিন্তু এখানকার যে রাজারা ছিল, যেখানকার যে রাজারা ছিল, তারা একদম কি বলবো, স্বতন্ত্র ছিল না কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে, কোনো রাজনৈতিক ক্ষমতা নেওয়ার জন্যে। রোমান সাম্রাজ্যের যে রাজা ছিল তার কাছ থেকেই অর্ডার পেত, তারপরে এইসব রাজারা ফলো করত। আর একই বিষয়, ধর্মীয় বিষয়, এই রোমান চার্চের যে পোপ ছিল, ঠিক আছে, তার কাছ থেকে সব রকমের ধর্মীয় অর্ডার আসতো, আর প্রত্যেকটা তখনকার যে রাজ্য ছিল তারা পালন করত। তো এর ফলে কি হয়, এই যে ফ্রান্স, জার্মানি এবং আদার্স যে তখনকার যে মানে রাজারা ছিল বা রাজ্য ছিল, তারা স্বতন্ত্র ছিল না।
তো এদের মধ্যেই শুরু হয় 30 ব্যাপী যুদ্ধ, 30 ইয়ার্স ওল্ড। তোমরা শুনে থাকবে যে এদের সঙ্গে মানে রোমান সাম্রাজ্য বা রোমান চার্চের সঙ্গে বিভিন্ন রাজা, তখনকার যে রাজন্য বর্গ ছিল তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়, যাকে বলা হয় 30 ব্যাপী যুদ্ধ বা 30 বছরের যুদ্ধ। 30 বর্ষ ব্যাপী যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো 30 ব্যাপী যুদ্ধে 30 বছর ধরে যে 30 বছর ধরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কি হয়েছিল, লাস্ট পর্যন্ত রোমান সাম্রাজ্য এবং রোমান চার্চের হার হয়। এবং এদের মাঝখানে এই রোমান সাম্রাজ্য বা রোমান চার্চের সঙ্গে বিভিন্ন তখনকার যে রাজন্যবর্গ ছিল, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন যে রাজা ছিল, তাদের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়, যার নাম ছিল ওয়েস্টফেলিয়া চুক্তি। ওয়েস্টফেলিয়া চুক্তি, ঠিক আছে। এবং এই ওয়েস্টফেলিয়া চুক্তি হওয়ার পর কি সিদ্ধান্ত হয় না, ওয়েস্টফেলিয়া চুক্তির পর থেকে রোমান সাম্রাজ্য এবং রোমান চার্চ, এই যে রাজারা আছে যারা মানে ওই সময় শাসন করছিল, তাদের উপরে এদের যে রোমান সাম্রাজ্য এবং রোমান চার্চের যে কায়েম ছিল, যে ক্ষমতা প্রয়োগ করার শক্তি ছিল, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই রাজারা কি হয়ে যায়, স্বতন্ত্র হয়ে যায়, কোনো একটা ক্ষমতা নেওয়ার জন্য স্বতন্ত্র হয়ে যায়। তো সেই থেকে মনে করা হয় যে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল। দেখো, রাষ্ট্রের জন্য 4টে বৈশিষ্ট্য লাগে, ঠিক আছে। এটা আরও যদি ডিটেলে বলি, তোমরা ক্লাস 11-এ পড়েছো, একটা রাষ্ট্র তুমি কখন বলবে, যখন রাষ্ট্রে কি থাকে, জনসংখ্যা থাকে, ঠিক আছে। 2 নম্বর ভূখণ্ড থাকে, ঠিক আছে। 3 নম্বর সরকার থাকে, ঠিক আছে। আর 4 নম্বর সার্বভৌম থাকে, সার্বভৌমকতা, সার্বভৌম। এই 4টে জিনিস থাকলে তারপর তাকে তুমি রাষ্ট্র বলতে পারবে। এবারে দেখো, ভালো করে দেখো, এইখানকার যে রাজারা বা রাজন্যবর্গরা আছে, এদের কাছে 3টে জিনিস ছিল, একটা জিনিস ছিল না। কি ছিল না, দেখো, যে রাজা ছিল, ধরো ফ্রান্সের যে, জার্মানির যে রাজা আছে, এই রাজার কাছে কি আছে, জনসংখ্যা আছে, সে শাসন করছে, ভূখণ্ড আছে তার কাছে, সরকার আছে, রাজা নিজেই সরকার, কিন্তু সার্বভৌমকতা ছিল না। সার্বভৌমকতা মানে কি, সহজ বিষয়, সার্বভৌমকতা মানে কি, কোনো বিষয়ে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই রাজারা যা ইচ্ছা তাই করতে পারতো না, স্বতন্ত্রভাবে কোনো ক্ষমতা নিতে সিদ্ধান্ত নিতে পারতো না। এই সিদ্ধান্ত কোত্থেকে আসতো, রোমান সাম্রাজ্য এবং রোমান চার্চ যে পোপ ছিল, সেটা কন্ট্রোল করতো। তো এদের কাছে যেই সার্বভৌমকতা চলে এসছে, সেই আমরা এই যে রাজন্যবর্গ ছিল, তাদের রাজ্যগুলোকে এক একটা রাষ্ট্র বলে ঘোষণা করতে পারি, এবং এর থেকেই জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে। তো আশা করি বুঝতে পেরেছো এর যে হিস্ট্রিটা আছে পিছনে কি। ওকে, ইউরোপের নবজাগরণ খুবই গুরুত্বপূর্ণ। ধর্মসংস্কার আন্দোলন মূলত মার্টিন লুথার করেছিল, যে তোমরা জানবে, ক্লাস 11-এ যারা হিস্ট্রি নিয়েছিলে জানবে। আচ্ছা, ধর্মসংস্কার আন্দোলনের ফসল হলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার। মনে রাখবে, নবজাগরণ এবং ধর্মসংস্কার আন্দোলনের ফলেই এই 30 বর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়, যার ফলস্বরূপ ওয়েস্টফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। এই আধুনিক জাতিরাষ্ট্রগুলি নিজেদের সার্বভৌম বজায় রেখে একে অপরের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্রে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে, তা থেকেই প্রথম আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্কের সূচনা ঘটে। কেননা এই রাজাগুলো কি হয়ে গেছিলো, রাজাগুলো স্বতন্ত্র হয়ে গেছিলো। জার্মানি কার সঙ্গে সম্পর্ক করবে, এরা রোমান চার্চ বা রোমান সাম্রাজ্য যে রাজা ছিল সে বলবে না, সেখানকার যে রাজা ছিল সেই ঠিক করবে। তো এর ফলে কি হয়, আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বিকাশ স্তর এখান থেকে শুরু হয়। তাই জাতি রাষ্ট্রের উদ্ভবের সময়কে আন্তর্জাতিক সম্পর্কের আদিকাল বলে অভিহিত করা হয়। আশা করি বুঝতে পেরেছ এই ঘটনাটা কি, এবং এটা ঘটেছিল কখন না, শিল্প বিপ্লবের আগে। এবার দেখো, শিল্প বিপ্লব ও আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটে, শিল্প বিপ্লব মূলত ইংল্যান্ডেই প্রথম ঘটেছিল, ঠিক আছে। তা শিল্প বিপ্লব কি, আশা করি তোমরা জানো। তা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অনেকে মনে করে। শিল্প বিপ্লব মানে কি না, যে শিল্প আছে, যে ব্যবসা বাণিজ্য আছে, মনে রাখবে আগে শিল্প বিপ্লবের আগের প্রত্যেকটা জিনিস তৈরি হতো হ্যান্ডমেড, মানুষ হাতে তৈরি করতো। কিন্তু শিল্প বিপ্লবের ফলে কি হয়, আধুনিক বিজ্ঞানের শুরু হয়, যার ফলে কি হয়, বিভিন্ন নিত্য নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়, ঠিক আছে। তার ফলে কি হয়, মানুষ হাতে তৈরি করা জিনিসের থেকে, পণ্যদ্রব্য থেকে মেশিনে তৈরি করা জিনিসের
পণ্যদ্রব্যের অনেক মানে উৎপত্তি শুরু হয়। তার ফলে কি হয় না, একটা বুম আসে, বিরাট বড় একটা পরিবর্তন পৃথিবীতে দেখা যায়, যে শিল্প বিপ্লব চলে এসছে। তারপর দেখো, শিল্প বিপ্লবের ফলে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে। কেন? কারণ শিল্প বিপ্লবের ফলে রেল ব্যবস্থার প্রসার ঘটে, ঠিক আছে, বিভিন্ন টেলিফোন ব্যবস্থার প্রসার ঘটে, টেলিগ্রাফের ব্যবস্থা ঘটে। তাহলে কি হচ্ছে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক অনেক ব্যাপক হচ্ছে। কিন্তু শিল্প বিপ্লবের আগে তো সব কিছু আবিষ্কারই হয়নি, তো কী করে হবে? এবং এর ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টিও আরও সহজ হয়। রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে দূরত্বের বাধা অতিক্রম করে আরও কাছাকাছি চলে আসে। এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। মনে রাখবে, ওয়ার্ল্ড হিস্ট্রির একটা বিরাট পোর্শন, মানে ওয়ার্ল্ড হিস্ট্রি বা পৃথিবীর ইতিহাসের বিভিন্ন ঘটনা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু। 3 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ক। কারণ প্রথম বিশ্বযুদ্ধই হচ্ছে সেই সময় যখন থেকে মনে করা হয় যে প্রকৃতভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলে একটা বিষয় আছে। দেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে প্রথম বিশ্বযুদ্ধে ও যুদ্ধ পরবর্তী ঘটনাগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নাও, প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়টি নতুন মাত্রা লাভ করে। এই সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাত্ত্বিক আলোচনার সূত্রপাত ঘটে, শুরু হয় নতুন চিন্তাভাবনা। এখন কি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে? প্রথম বিশ্বযুদ্ধে বিরাট একটা মানে মানুষের পৃথিবীর ইতিহাসে একটা বিরাট বড় যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন মানুষ ভেবেছিল যে এরকম যুদ্ধ আর হয়তো পৃথিবীতে হবে না, কিন্তু ভুল হয়েছিল। কেননা প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। আর প্রথম বিশ্বযুদ্ধেতে কি হয়, এত মানুষ মানে মারা যায়, তার ফলে পৃথিবীর বিভিন্ন যে রাজনৈতিক নেতারা ছিল তাদের মধ্যে একটা চিন্তাভাবনা আসে যে পৃথিবীতে কিভাবে শান্তি কায়েম করা যায়। কেননা এরকম দিকে যদি যুদ্ধ হতে থাকে, প্রথম বিশ্বযুদ্ধ এবং পরে এরকম ভয়ঙ্কর যদি যুদ্ধ হয়, তাহলে পৃথিবীতে মানব জাতির যে অস্তিত্ব আছে সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াবে। মানব জাতির অস্তিত্বের উপরেই একটা বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেবে। তো দেখো কি বলছে, প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর মার্কিন রাষ্ট্রপতি, তদানীন্তন রাষ্ট্রপতি কি ছিল? উইডো উইলসন। খুব ইম্পর্টেন্ট, উইডো উইলসনকে বলা মূলত মানে সেই ব্যক্তি যে আন্তর্জাতিক সম্পর্কের ভিত রেখেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। যে 14 দফা প্রস্তাব রেখেছিল তা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করে। উইলসনের 14 দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি কি, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। সমস্ত রকম গোপন কূটনীতির অবসান। মনে রাখবে, প্রথম বিশ্বযুদ্ধের মূল মানে একটা বড় কারণ ছিল গোপন কূটনীতি। তুমি এখনকার দিনে দেখবে যে আমেরিকা আর ভারতের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হচ্ছে সেটা সব সরকারের সামনে হচ্ছে। প্রত্যেকটা মানে পৃথিবীর প্রত্যেকটা দেশ জানতে পারছে যে হ্যাঁ, আমেরিকার সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছে, চীনের সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তি হচ্ছে সেগুলো এখনকার প্রত্যেকটা দেশ জানতে পারছে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগে এরকম অবস্থা ছিল না। তখনকার দিনে মানে গোপন কূটনীতি ছিল, মানে সন্ধি স্বাক্ষরিত হতো গোপনভাবে, কোনো দেশের জানতো না। আর গোপন কূটনীতি একটা বিরাট বড় কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধে। তো সেই জন্যই বলছি সমস্ত রকম গোপন কূটনীতি একদম অবসান করতে হবে। তারপর দেখো, উপনিবেশগুলির স্বাধীনতা। উপনিবেশ মানে ভারত যেমন ব্রিটেনের উপনিবেশ ছিল, তো তাদের স্বাধীনতার একটা বিরাট বড় দিক তুলে ধরেছিল উইডো উইলসন। সমস্ত রাষ্ট্রগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা ইত্যাদি। মনে রাখবে, সমস্ত দেশগুলোকে আন্তর্জাতিক সম্পর্কে মানে আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার একটা দিক হিসাবে লিগ অব নেশন তৈরি হয়। লিগ অব নেশন তোমরা জানবে যে প্রথম বিশ্বযুদ্ধের পরই তৈরি হয়। তো উইলসনের এই 14 দফা প্রস্তাবকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে মনে করা হয়। তারপরে দেখো, তো ওই পয়েন্টটাই দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ, মোস্ট ইম্পর্টেন্ট, জাতিসংঘ যাকে লিগ অব নেশনস এর প্রতিষ্ঠা, বৃহৎ শক্তিরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ। মার্কিন যুক্তরাষ্ট্র তখন মোটামুটি ভালো শক্তিশালী হয়ে গেছিল। তো দেখো, রুশ বিপ্লবের ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়নের উদ্ভব। এইগুলো খুব বড় বড় মানে ঘটনা যেগুলো বিশ্বকে অনেকটাই পাল্টে দিয়েছে।
ইত্যাদি ঘটনার ফলে আলোচ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ গুরুত্ব লাভ করে। জাতিসংঘ প্রতিষ্ঠা। জাতিসংঘ কি না, তখনকার দিনে মনে রাখবে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল এই জন্যে যে পৃথিবীতে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়। এখন বলে রাখছি, ইম্পর্টেন্ট, কারণ একটু পরে বুঝতে পারি যাবে। জাতিসংঘের মূল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো মানে প্রথম বিশ্বযুদ্ধের মতো কোনো যুদ্ধ যাতে না হয়। এবং জাতিসংঘ জাতিসংঘের বিভিন্ন যে দেশগুলো আছে তখনকার সময় যে স্বাধীন দেশগুলো ছিল সেগুলো জাতিসংঘের সদস্য ছিল, আর জাতিসংঘ কন্ট্রোল করতে চেয়েছিল যাতে যুদ্ধ না হয়। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে শুরু হয়ে যায় প্রকাশ্য কূটনীতির যুগ। প্রকাশ্য কূটনীতি মানে যা হবে প্রত্যেকটা দেশে সামনাসামনি হবে, ওপেন ডিপ্লোমেসি হবে। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় তার প্রভাব ছিল সুদূর প্রসারী। কার না, উইডো উইলসনের। প্রসঙ্গত বলা যায় বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা এই সময় থেকেই শুরু হয়, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মনে রাখবে আন্তর্জাতিক সম্পর্ক একটা স্বতন্ত্র বিষয় হিসেবে কোথায় পড়ানো শুরু হয়, প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রে। একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় রূপে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা আরম্ভ হয়। 1921 খ্রিস্টাব্দে লর্ড বাইস আন্তর্জাতিক সম্পর্কের উপরে বক্তৃতা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হন। লর্ড বাইস খুব বড় একজন পলিটিক্যাল থিঙ্কার ছিল। পরের বছর তার বক্তৃতামালা ইন্টারন্যাশনাল রিলেশন নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। এছাড়া প্রকাশিত হয় ওয়ালেসের সম্পাদনায় দ্য হিস্ট্রি অ্যান্ড নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস এবং আর.এল. বিউয়ের লেখা ইন্টারন্যাশনাল রিলেশন প্রভৃতি, বিভিন্ন বই আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করে। আমেরিকায় প্রথম শুরু হয়ে যায় আন্তর্জাতিক সম্পর্ককে একটা আলাদা বিষয় হিসেবে পড়ানো। ওকে, এবার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে। মনে রাখবে একটা কথা, মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধে তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কেন জাতিসংঘ প্রতিষ্ঠিত তোমাদের বলেছি, জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো কেন? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়ে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়, তাই না? কিন্তু জাতিসংঘ পুরোপুরি ব্যর্থ হয় কি করতে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে। জাতিসংঘ যেহেতু ব্যর্থ হয়, তার জায়গায় নতুন একটা সংগঠন আসে যার নাম আসে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ঠিক আছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 থেকে 45 খ্রিস্টাব্দে হয়েছিল জানো। পর আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এই সময় আন্তর্জাতিক রাজনীতির আমূল পট পরিবর্তন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর 51টি রাষ্ট্রকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ, যেটি এখনও আছে। ঠিক আছে, আর সম্মিলিত জাতিপুঞ্জ ভালো করে দেখো, এটা নিয়ে পুরোপুরি তোমাদের একটা অধ্যায় আছে, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও। এর হিস্ট্রি তোমাদের জানাবো যখন ওই অধ্যায়টা পড়াবো। সম্মিলিত জাতিপুঞ্জ খুবই ইম্পর্টেন্ট, রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হলে সম্মিলিত জাতিপুঞ্জের প্রত্যেকটা অর্গান সম্পর্কে জানা দরকার। তো সম্মিলিত জাতিপুঞ্জ কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইউএনও? তার কারণ হচ্ছিল সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি না, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। ঠিক আছে, কেননা মনে রাখবে বিশ্বযুদ্ধ মানে মানুষের ক্ষতি, মানুষের যে অস্তিত্ব আছে তার উপরে বিরাট বড় প্রশ্ন হয়ে যায়। আর যদি বাই চান্স কোনোভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, দেখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র কী করেছিল, জাপানের উপরে হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে কী সিচুয়েশান হয় ভাবো। তখন শুধুমাত্র আমেরিকার কাছে বোম ছিল, পারমাণবিক বোম। এখন তো কিছু কিছু দেশের কাছে, আমেরিকার কাছে, রাশিয়ার কাছে হাইড্রোজেন বোম পর্যন্ত আছে। ঠিক আছে, তো এত বোম আছে, যদি কোনোভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে দেখো, এখনকার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তো পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ হবে না। তো সেক্ষেত্রে মানুষ কোথায় থাকবে? ঠিক আছে, তো মানুষের অস্তিত্বের একটা বিরাট বড় বিষয় তৃতীয় বিশ্বযুদ্ধকে আটকানো, সেটার কাজ করছে কে? সম্মিলিত জাতিপুঞ্জ। এই সময় আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপের প্রাধান্য খর্ব হয়। ইউরোপের প্রাধান্য কেন খর্ব হয়? মেনলি কেন্দ্রে চলে আসে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র আর রাশিয়া। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের রাষ্ট্রগুলি, মনে রাখবে এটা মূলত ঠান্ডা লড়াইয়ের কথা বলছে, ঠান্ডা লড়াই নিয়েও তোমাদের একটা পুরো অধ্যায় আছে, এখানে যে কোনো বিষয় আছে। এবং অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের রাষ্ট্রসমূহ। মনে রাখবে আচ্ছা ভালো করে দেখো, এই পরস্পর বিরোধী দুই জোটের মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে বিভক্ত হয়ে পড়ে।
একে আন্তর্জাতিক রাজনীতির দ্বিমেরুকরণ বলা হয়। দ্বিমেরুকরণ কেন বলা হয় মনে রাখবে, যখন ঠান্ডা লড়াই হয়, সেটা পুরো পড়ে নি তারপরে বুঝিয়ে দিচ্ছি একবার। এক মেরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য মেরুতে সোভিয়েত ইউনিয়ন, দুই মহাশক্তিধর দেশ রাষ্ট্রের মধ্যে ক্ষমতা প্রদর্শন ও মতাদর্শ প্রতিষ্ঠার যে রেষারেষি চলে, তার ফলে এক ধরনের লড়াই দেখা যায়। এই লড়াইকে বলা হয় ঠান্ডা লড়াই। মনে রাখবে, একদিকে পুঁজিবাদী কে আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে আছে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, অন্যদিকে আছে সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম হচ্ছে রাশিয়া। মানে ভেঙে গেছিল সোভিয়েত ইউনিয়ন, ডিসইন্টিগ্রেশন হয়ে গেছিল সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। তো আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ছিল পুঁজিবাদী রাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজবাদী রাষ্ট্র, ঠিক আছে। তো আমেরিকা কি চেয়েছিল যে সারা পৃথিবীতে পুঁজিবাদী যে মতবাদ আছে সেটা ছড়াক, আর সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল কি না সারা পৃথিবীতে সমাজতন্ত্র যে ধারণা আছে সেটা ছড়াক। তো এদের দুজনের মধ্যে রেষারেষি যুদ্ধ হয়। মনে রাখবে, ঠান্ডা লড়াই মানে কি, এদের মধ্যে কোনোদিন সামনাসামনি যুদ্ধ হয়নি, ঠিক আছে। এমন এক সবসময় যুদ্ধের পরিস্থিতি থাকতো যে হ্যাঁ এই যুদ্ধ হয়, এই যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধ হয়নি, ঠিক আছে। এরকম পরিস্থিতিকে মূলত ঠান্ডা লড়াই বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আর আরেক ধরনের জিনিস দেখা যায়, সেটা হচ্ছে জোট নিরপেক্ষ। জোট নিরপেক্ষ কি, মনে রাখবে এই সময় আমেরিকার নেতৃত্বে বিভিন্ন দেশ চলে আসে যে তারা আমেরিকাকে সমর্থন করে, যেমন ইউরোপের বেশিরভাগ দেশ, ঠিক আছে। তারপর সোভিয়েত ইউনিয়নের হয়ে বিভিন্ন দেশ আসে। তো পৃথিবী কি হয়ে গেছিল, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল পৃথিবী। ওইগুলো বলা হয় দ্বিমেরুকরণ। দ্বিমেরুকরণ মানে কি, পৃথিবী দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল। একদিকে ছিল মানে পুঁজিবাদী আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিছু দেশ আমেরিকার হয়েছিল, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের হয়ে কিছু দেশ ছিল। পৃথিবী কী হয়ে গেছিলো, দুভাগে ভাগ হয়ে গেছিলো। এই জন্যে কী বলা হয়েছিল তাকে, দ্বিমেরুকরণ। তারপর দেখো, ঠান্ডা লড়াই হলো এমন এক অবস্থা যাকে এক কথায় বলা যেতে পারে না যুদ্ধ না শান্তি। মানে তুমি যুদ্ধও করবে না, তো শান্তি থাকবে না, সবসময় রেষারেষি, মিডিল অবস্থায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে আরও এক ধরনের জোট দেখা যায়, এদের নির্জোট বা জোট নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। জোট নিরপেক্ষ রাষ্ট্রের জন্মদাতা হচ্ছে ভারত। তো মনে রাখবে, জোট নিরপেক্ষ রাষ্ট্র কি, দেখো অনেক দেশ আমেরিকাকে সমর্থন করে আর কিছু দেশ সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করে, কিন্তু এমন অনেক দেশ ছিল যারা না আমেরিকাকে সমর্থন করছিল না সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করছিল। তো সেই সব দেশগুলোকে বলা হতো জোট নিরপেক্ষ রাষ্ট্র। তো ভারত হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের জন্মদাতা। যে তোমাদের যে জওহরলাল নেহরু, আমাদের যে প্রথম প্রাইম মিনিস্টার আছে জওহরলাল নেহরু, প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের ভিতটা রেখেছিল। এই রাষ্ট্রগুলি মার্কিন বা সোভিয়েত কোনো জোটের মধ্যে যেতে চায়নি, বুঝতে পেরেছো। তাই এদের নির্জোট বা জোট নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। যেমন ভারত, যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া, মিশর সহ কয়েকটি দেশ এই নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পট পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বতন্ত্র বিষয়সূচি গড়ে ওঠে। মনে রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী কীরকম ছিল না, পৃথিবী ছিল দ্বিমেরুকরণ। একদিকে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, আর আরেকটা জোট গড়ে উঠেছিল যার নাম কী ছিল না জোট নিরপেক্ষ আন্দোলন বা জোট নিরপেক্ষ রাষ্ট্র। ওকে, এবার দেখো 5 নম্বর পয়েন্ট। দেখবে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, নয়া বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 46 বছর পর আন্তর্জাতিক সম্পর্কে এক নতুন মোড় নেয়। এই সময় 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে। মনে রাখবে, ঠান্ডা লড়াই চলেছিল মূলত 46 বছর, যেখানে আমেরিকা, ঠিক আছে, আর এক্ষুনি বললাম তোমাদের সোভিয়েত রাশিয়া। তো এই যুদ্ধে মূলত কি হয় না, সোভিয়েত ইউনিয়নের মূলত হার হয়ে যায়। মানে সোভিয়েত ইউনিয়ন কোনো একটা দেশ ছিল না, সোভিয়েত ইউনিয়নের আন্ডারে মানে রাশিয়া সহ 15খানা দেশ ছিল। তো তারা রাশিয়া থেকে আলাদা হয়ে যায়, হয়ে যাওয়ার পর কি হয়ে যায়, ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যায়। মূলত সোভিয়েত ইউনিয়নকে ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন একটা দেশ ছিল না যে তুমি সোভিয়েত ইউনিয়নকে একটা দেশ বলবে, ঠিক আছে। তো এরা ডিসইন্টিগ্রেশন হয়ে যায়, এদের পতন হয়। হওয়ার ফলে কি হয়, বিভিন্ন নতুন নতুন রাষ্ট্রের উৎপত্তি হয়। তো আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তনে তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘকাল যাবৎ চলে আসা ঠান্ডা লড়াইয়ের
পরিসমাপ্তি ঘটে এই সময়, মানে 1991 খ্রিস্টাব্দে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়। তোমাদের ঠান্ডা লড়াই যখন পড়াবো তখন ভালো করে বুঝতে পারবে, মানে যে অধ্যায়টা আছে। সারা বিশ্বে একক মহাশক্তিধর রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ক্ষমতার মেরুকরণ একমুখী হওয়ায় সময় থেকে একমেরু বিশ্ব আত্মপ্রকাশ ঘটে। মনে রাখবে 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। তো তার আগে কি ছিল? তার আগে দ্বিমেরু বিশ্ব ছিল, দ্বিমেরুকরণ বিশ্ব ছিল। কিন্তু যখনই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তখন কে আছে ফিল্ডে? শুধুমাত্র একা আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই না? তো তখন পৃথিবী কি হয়ে যায়? পৃথিবীর যত শক্তি চলে যায় কি হয়ে যায়? আমেরিকার কাছে। তো ওই জন্য বলা হয় পৃথিবীর বেশিরভাগ, মানে পৃথিবীতে শুধুমাত্র একটাই সুপার পাওয়ার ছিল কি? আমেরিকা। ওই জন্য তখনকার বিশ্বকে বলা হয় একমেরু বিশ্ব, ঠিক আছে? যেমন একাই আমেরিকা যুক্তরাষ্ট্র আছে। কিন্তু বর্তমানে এখন 2021-এ এই বিশ্ব এক মেরু নয়, এখন বহু মেরু কেন্দ্রিক বিশ্ব হয়ে গেছে। ক্ষমতা এক জায়গায় নেই, না আমেরিকার কাছে আছে না রাশিয়ার কাছে আছে। মানে আমেরিকা এখনও সুপার পাওয়ার, কিন্তু সব ক্ষমতা নেই। এখন যেমন চায়নার কাছে আছে, ভারতের কাছে আছে, রাশিয়ার কাছে আছে, আমেরিকার কাছে আছে। তো কি হয়? মাল্টিপোলার ওয়ার্ল্ড এখন, ঠিক আছে? ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। দেখো, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা আগে যেমন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমিত ছিল, এই সময় থেকে তারও পরিবর্তন ঘটে। কখন? না 1991-এর পর থেকে। ওকে, তারপর দেখো কি বলছে। রাষ্ট্রগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ককে এতকাল আন্তর্জাতিক সম্পর্কের একমাত্র মূল আলোচ্য বিষয় হিসাবে ধরে নেওয়া হয়েছিল, সেই দৃষ্টিভঙ্গিরও বদল ঘটে 1991 খ্রিস্টাব্দে, যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেছে। যারা রাষ্ট্র নয় অথচ রাষ্ট্রের মতোই আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করতে সক্ষম, সেই সব অরাষ্ট্রীয় কর্মকর্তাদের আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার অন্তর্ভুক্ত করা হয়। যেমন কীরকম? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ, একে তুমি রাষ্ট্র বলতে পারবে না, একে বলতে হবে নন স্টেট অ্যাক্টার্স, ঠিক আছে? এরা রাষ্ট্র নয়। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ঠিক আছে, যাকে IMF বলে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, WTO, বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন কি, এগুলো সব বুঝতে পারবে। তো কি হয়? এরাও আস্তে আস্তে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হিসাবে চলে আসে। মানে কিভাবে আন্তর্জাতিক বিষয়ের ডেভেলপমেন্ট হচ্ছে। তারপর দেখো, বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলে অনেকে মনে করেন। যেমন এখন বিশ্বায়নের যুগ। বিশ্বায়ন কি বলছি আমি? আন্তর্জাতিক সম্পর্ক শুরু হয়েছিল জাতি রাষ্ট্রের আলোচনাকে কেন্দ্র করে। প্রথম দিকে একদম মনে করো প্রথম পয়েন্ট ছিল, সেখানে বহু বিষয়ের আলোচনা সূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আসলে যে জাতিরাষ্ট্রের প্রভাব এককালে বিশাল ছিল তা এখন স্তীমিত হয়ে এসেছে। অনেকে মনে করেন বিশ্বায়নের যুগে রাষ্ট্রের সার্বভৌমিকতার বিষয়টি সংকটপূর্ণ। বিশ্বায়ন মানে কি? মনে রাখবে, বিশ্বায়ন মানে একদম সিম্পল বিষয় বুঝবে যে প্রত্যেকটা দেশের সঙ্গে ইন্টারকানেক্টেড হয়ে রয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত বিশ্বায়ন। যখন বিশ্বায়ন পড়াবো আরও ভালো করে বুঝতে পারবে। কোনো একটা দেশ যদি মনে করে যে পৃথিবীতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক না রেখে সে নিজে এক্সিস্ট করবে, তো পারবে না। আন্তর্জাতিক সম্পর্কের এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। ভারত যদি মনে করে যে কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না, সে একাই পৃথিবীতে এক্সিস্ট করবে, তো পারবে না। এখন বিশ্বায়নের যুগ, প্রত্যেকটা দেশকে প্রত্যেকটা দেশের দরকার। তোমার দেখো, বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO খুব গুরুত্বপূর্ণ, পড়াবো তোমাদের। নীতি নির্দেশ মেনে রাষ্ট্রগুলিকে আর্থিক নিয়মকানুন ঠিক করতে হয়, ঠিক আছে? WTO একটা বিরাট বড় অর্গানাইজেশন, ঠিক আছে? মানে পৃথিবীতে বিশ্বব্যাপী মানে বাণিজ্যর জন্য একটা WTO সংস্থা বিরাট বড় একটা সংস্থা। তাই রাষ্ট্র তার কোনোভাবেই আলোচনার মূল কেন্দ্রে থাকতে পারে না। এই পরিস্থিতিতে বিশ্বায়নের যুগে অধ্যাপক জন ব্রেইলি এবং স্টিভ স্মিথ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় যেসব নতুন বিষয়কে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক রাজনীতিক অর্থতত্ত্ব, মানে আর্থিক ব্যবস্থা, যেমন WTO। তোমরা এখন তো শুনতে পারবে যে অনেক সময় মানে ভারত সরকার দেখবে যে চাইনিজ যে প্রোডাক্ট আছে, আমাদের ভারতীয় মার্কেটে চাইনিজ প্রোডাক্ট অতিরিক্ত হারে, মানে খুব বেশি হারে চাইনিজ প্রোডাক্ট আছে। তো ভারত সরকার যদি নিজে চায় তো ব্যান করতে পারবে না, কারণ যদি ব্যান করে দেয় তো WTO এর যে নীতি নির্দেশ আছে সেটা কি করতে হবে না, উল্লঙ্ঘন করা হবে। তো এক্ষেত্রে দেখো, ভালো করে দেখো, একটা বিষয় ভালো করে বোঝো। ভারত একটা সার্বভৌম দেশ। সার্বভৌম দেশ মানে কি? ভারত নিজেই মানে সিদ্ধান্ত নিতে পারে, তার যা ইচ্ছা তার দেশের কল্যাণের জন্য সিদ্ধান্ত নিতে পারে। তো ভারত যদি চাইতো চাইনিজ প্রোডাক্ট ব্যান করতে তো পারতো, কিন্তু WTO যে নীতি আছে সেক্ষেত্রে কী করতে হবে? লঙ্ঘিত হবে।
তো সেক্ষেত্রে কী হবে, ভারত পাচ্ছে না। তো এখানে কি হচ্ছে, ভারতের যে সার্বভৌমকতা আছে সেটা তো খর্ব হচ্ছে না, তো ওটাই বলার চেষ্টা করছে। পরিবেশগত সমস্যাসমূহ বললাম, বিশ্ব উষ্ণায়ন মানে ওজোন গহ্বর, পারমাণবিক অস্ত্রের প্রসারণ, সন্ত্রাসবাদ বিরাট বড় সমস্যা, আঞ্চলিকতাবাদ, বিশ্ব বাণিজ্য ও অর্থ, দারিদ্র্য, উন্নয়ন, ক্ষুধা, মানবাধিকার, নারী পুরুষের বৈষম্য প্রভৃতি বিষয় নিয়ে এখন আন্তর্জাতিক সম্পর্ক চলছে। তো এই অবধি মনে রাখবে, আজকে তোমাদের মূলত দুটো কোশ্চেন করেছি, আর আমি পুরো সিলেবাসই করাবো তোমাদের, প্রথম অধ্যায়ের যত কিছু আছে সব করাবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই অবধি, সেকেন্ড পার্টে এরপর থেকে যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব।